এই দেশের আমাদের শ্রমিক ভাইদের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় ভাই, অত্যন্ত উদীয়মান এবং প্রিয় ভাই শ্রমিক নেতা শহীদুল ইসলাম, মঞ্চে উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ জেলার উপদেষ্টা পরিষদের সদস্য, লোহাগাড়া উপজেলার শ্রমিকদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা জনাব জামাত ইসলামের লোহাগাড়া উপজেলার আমির জননেতা হযরতুল আল্লাহ বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আসাদুল্লাহ ইসলামাবাদী, আদুনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রম বিভাগের উপদেষ্টা আমাদের জননেতা জনাব আব্দুল কাদের সাহেব, সম্মানিত আমাদের দিদার ভাই, উনি লোহাগাড়া উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত শ্রমিক বিভাগের সহ সভাপতি এবং বিশিষ্ট শ্রমিক নেতা, শ্রমিকদের বন্ধু আমাদের সম্মানিত দিদার ভাই, সম্মানিত আদুনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, জনবান্ধব নেতা, জনদরদী নেতা আমাদের প্রিয় ভাই আলহাজ নাজিমউদ্দিন সাহেব, সম্মানিত বিশিষ্ট সমাজসেবক, আমার পরম আত্মীয়, বিশিষ্ট আমাদের এই এলাকার মানুষের কাঙ্ক্ষিত বন্ধু জনাব আলহাজ নুরুসফা সওদাগর সাহেব, সম্মানিত আদুনগর ইউনিয়নের আমাদের শ্রমিক কল্যাণের অন্যতম পরামর্শদাতা জামাত ইসলামের সাবেক আদুনগরের ইউনিয়নের আমির হযরতুল আল্লাহ মাওলানা শামীম আক্তার সাহেব, সমাবেশে শ্রমিকদের উপদেষ্টাবৃন্দ এবং আমার শ্রমিক বন্ধুরা, আবার ছাত্রদেরকেও দেখতে পাচ্ছি, তো ছাত্রদেরকে সম্বোধন না করলে রাগ করবে, এজন্য আমার ছাত্র বন্ধুরা, আমার ছেলেরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় সাল্লামের শ্রম জিন্দেগি মদিনায়ে মুনাওয়ারাতে যে শ্রম লেবার ল উনি যেটা প্রবর্তন করেছিলেন, সারা ওয়ার্ল্ডে সেই লেবার ল দিয়ে পরিচালিত হয়। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের সিলেবাসের মধ্যে এই লেবার লটা নাই। যেমন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আজকে স্বাধীন হলো প্রায় 54 বছর, আমাদের একটা লেবার মিনিস্ট্রি আছে, শ্রম মন্ত্রণালয় আছে, কিন্তু বাংলাদেশের শ্রমিকদের অধিকার সংরক্ষণের জন্য যে নিয়ম কানুন গালু আছে, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে। একজন সচিব, একজন উপসচিব, একজন জয়েন্ট সেক্রেটারি, এর পরবর্তী পর্যায়ে অ্যাডিশনাল সেক্রেটারি, এই করে করে আস্তে 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 আমরা সর্বশেষ প্রাইমারি স্কুলের মাস্টার পর্যন্ত আসি। আপনি তাদের বেতন কাঠামো দেখেন আর আমাদের শ্রমিকদের বেতন কাঠামো দেখেন, আপনারা চিন্তা করে দেখুন, এই যে আমাদের এই এলাকা নয়, সারা বাংলাদেশেরই কৃতি সন্তান, বাংলাদেশের অর্থনৈতিক কারিগর, অর্থনৈতিক চাকাকে যারা চালু রেখেছেন, শিল্পপতিরা, আমাদের এই বাংলাদেশের কৃতি সন্তান, এই এলাকারই আমাদের মুরব্বী জনাব আলহাজ নুরুল ইসলাম সাহেব, ওনার আন্ডারে 80,000-এর অধিক এই দেশে কাজকর্ম করে শিল্পকে, অর্থনৈতিক চাকাকে ঘোরাচ্ছে। আজকে যদি আমার শ্রমিকেরা না হতো, শিল্প কারখানায় যদি এরা কাজ না করত, তাহলে সে অর্থনীতি সম্পূর্ণরূপে কলাপস হয়ে যেত। যেমন আমাদের বন্দর শ্রমিক, আমাদের রেলের শ্রমিক, আমাদের নির্মাণ শ্রমিক, আমাদের কাঠমিস্ত্রি, আমাদের রাজমিস্ত্রি, আমাদের ইলেকট্রিক্যাল মিস্ত্রি, ইলেকট্রিসিটি মিস্ত্রি, আমাদের যানবাহন পরিচালনায় যেটাকে পাওয়ার ডিপার্টমেন্ট বলা হয়, এই পাওয়ার, এরপরে আমাদের তেল সেক্টর, এরপরে আমাদের খনিজ সেক্টর, এরপরে আমাদের বন বিভাগের সেক্টর, এরপরে হচ্ছে আমাদের দেশে আমরা যে রবি শস্য সুজলা সুফলা শস্য শ্যামলা দেশে আমাদের কৃষক বন্ধুরা, এই যে সম্মিলিত ভাবে আমাদের এই যে একটা ব্যবস্থা, এটার জন্য একটা বিশাল শ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হলো ডিপ্লোমেসি। আমার মনে হয় ডিপ্লোমেসি, আপনারা এখানে যারা আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে বিদেশে দাওয়াত দিতেন, বড় বড় রাজাদের কাছে
মদিনায় মুনওয়ারার রাষ্ট্রকে সম্প্রসারিত করার জন্য ওনাদের কাছে যেই পত্রগুলা লিখতেন, আমরা অনেকেই এই পত্রগুলা পড়ি নাই। এরপরে হচ্ছে যে এই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষার চেয়ে কর্ম করে খাওয়ার জন্য, ভিক্ষা করার জন্য আসলো, বলো তোমার বাসায় কি আছে? কত কম্বল আছে, নিয়ে আসো। কম্বলটা বিক্রি করলো, বিক্রি করার পরে যা পয়সা পেলো, বললো যে তুমি একটা কোরাল কিনে নিয়ে আসো। ওই কোরালকে উনি সুন্দর করে একটা গাছের ডাঁট দিয়ে তাকে কাঠ কাটার জন্য পাঠিয়ে দিল। কাঠ কেটে তাকে কাঠ বিক্রি করে তাকে অর্থকরী করে দিল। দিস ইজ দ্য ফিলোসফি এন্ড থিওরি অফ দ্য সময়। এই যে ভিক্ষার সেই কাজ করে খাওয়ার, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করলেন, আমরা বড় দুর্ভাগ্য এই গবেষণাগুলো আমরা কেউই করলাম না। অর্থাৎ পৃথিবীতে শ্রমিকদেরকে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে একমাত্র ইসলাম ইজ দ্য ওয়ানলি ওয়ান প্রিন্সিপাল, নীতি এই পৃথিবীতে চালু করেছে। আমরা মনে করি কি 1 মে শ্রম দিবস, জাতিসংঘ এটাকে স্বীকৃতি দিয়েছে। নো, 1 মে অবশ্যই শ্রম দিবস। শিকাগোতে শ্রমিকরা তাদের কর্মঘণ্টার জন্য আন্দোলন করেছে, উই আর সালিউ। বাট আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম শুকাবার আগেই শ্রমিকদের বেতন দিয়ে দাও, এই যে ফিলোসফি, এই কথাটা আমাদের ওয়াইজিনেকারা, আমাদের ইসলামী চিন্তাবিদ, আমাদের ইসলামিক স্কলারগুলো এটাকে গবেষণা করে, আর যেমন আমাদের ডক্টর আহমদ আলী শেখ, উনি বড় বড় বই লিখেন। আমি পুরো আশ্চর্য হয়ে যাই যে বিষয়গুলোর উপর বই লেখেন। হ্যাঁ, অবশ্যই এগুলির প্রয়োজন আছে এইগুলো চিন্তাধারার ক্ষেত্রে, কিন্তু এই যে যারা চিন্তাবিদ, যেমন আমাদের বানিয়ে জামাত মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি ইসলামী শ্রমনীতির উপরে ছোট্ট একটা পুস্তিকা, আমাদের রোকন সিলেবাসে জিনিসটা আছে। আমাদের শহীদ ভাই আপনারাও নিশ্চয়ই পড়েছেন। এই যে উনি এই ভারত উপমহাদেশের শ্রমিকদের এই ব্যাপারে, আপনারা জানেন আগের জামানায় শ্রমিকদেরকে কেনাকাটা করতে হতো। অর্থাৎ আদনগরের শ্রমিকদেরকে কিনে নিয়ে সুন্দর করে ট্রাকে করে নিয়ে শিপের মধ্যে দিত, শিপের ট্যাকের মধ্যে বইয়া তাদেরকে ব্রিটিশে নিয়ে যেত, তাদেরকে চাষাবাদ করাতো, আমেরিকায় নিয়ে যেত, কানাডায় নিয়ে যেত। আপনারা জানেন হিটলারের ইতিহাস। তো আমি আপনাদের খেদমতে শুধু এতটুকু বলবো, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের বাংলাদেশের শ্রমিকদেরকে কমিউনিস্টদের হাত থেকে বাঁচিয়েছে, সমাজতন্ত্রের হাত থেকে বাঁচিয়েছে, কার্ল মার্কসের হাত থেকে বাঁচিয়েছে, মুজিববাদ থেকে বাঁচিয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামের যে একটা শ্রমনীতি আছে সেটা বাংলাদেশে চালু করেছে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের আগে আমাদের মধ্যে কোন ইসলামী আন্দোলন, ইসলাম পক্ষে, ইসলামী রাষ্ট্রের পক্ষে ইসলামী শ্রমনীতি আছে 70 সালের আগে কেউ জানত না। 70 সালের পরেই একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক অঙ্গনে ইসলামী শ্রমনীতির মাধ্যমে মালিক এবং শ্রমিকের সম্পর্কের মাধ্যমে একটা দেশকে বিনির্মাণ করার থিওরিটা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, বিশ্ব ইসলামী আন্দোলন এই উপমহাদেশে চালু করেছে। এখনো ইন্ডিয়াতে, এখনো পাকিস্তানে, একমাত্র আমি মনে করি বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক বেশি শ্রমিকদের ব্যাপারে আমরা অধিকার প্রতিষ্ঠা করেছি। তার একমাত্র কারিগর হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। তো সম্মানিত আমার শ্রমিক বন্ধুরা, আমাকে শহীদ ভাই বলেছেন এখানে অনেক সমস্যা আছে। আমি ইনশাআল্লাহ আজিজ, আপনারা দোয়া করেন। আমি আসলে অনেক ভাবি, অনেক চিন্তা করি, কিন্তু আসলে এত বেশি সমস্যা আমাদের দেশে, বিশ্বাস করেন শুধু বন্দরের শ্রমিকের কি পরিমাণ নির্যাতন, এরপরে রেল শ্রমিকদের কি পরিমাণ নির্যাতন, এরপরে আমাদের পরিবহনের ড্রাইভার আর পরিবহনের হেল্পার, এই দুইটা শ্রেণী। আবার আমাদের পরিবহনের মধ্যে গ্যারেজ যেগুলো আছে, এই গ্যারেজের যারা শ্রমিক তাদের যে সমস্যা, গ্যারেজের মধ্যে এমন নির্যাতন, আপনারা কেউ কিছু মনে করবেন না, গ্যারেজের মালিক যারা, এরা শ্রমিকদেরকে এত শোষণ করে 4 বছর কাজ করার পর কাজ শিখলে তারপরে তার বেতন, কাজ শিখা পর্যন্ত বড়দিন টিয়া দিয়ে গ্যারেজের চৌরি করা পড়ে। এটা কি কোনো নীতি হইতে পারে? শুধু একটা কাজ শিখার জন্য এবং মালিককে এত বেশি, অর্থাৎ যিনি গ্যারেজের মিস্ত্রি
উনি উস্তাদ, অর্থাৎ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের চেয়ে তার বেশি পাওয়ার। মানে এইভাবে করে দেশের রন্ধ্রে রন্ধ্রে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তা আমি আপনাদের আজকের এই শ্রমিক সমাবেশে আমাদের দেশে বিশাল অনেক পরিবর্তন করতে হবে। এই যে আমরা এমপি হলাম, আমি 2বার এমপি, 2001 সালে 67টা বক্তব্য দিয়েছি। আমার বক্তব্যের একটা বইও বের হচ্ছে, প্রায় শেষ হয়ে গেছে। সুফিয়ান ভাই সবকিছু রেডি টেডি করে 60টা বক্তৃতার মাধ্যমে একটা বই হচ্ছে। 60টা বক্তৃতা আপনি চিন্তা করে দেখেন, 91 তো আমি এমপি ছিলাম। আমি দেশের সমস্যা সম্পর্কে 2বার এমপি হওয়ার পরও এবং 54 বছর রাজনৈতিক জীবনে এখনো পর্যন্ত দেশের সমস্যার মূল আজকে আমাদের সমাধান করার জন্য কোথায় হাত দিতে হবে, আমাদের পার্লামেন্ট মেম্বার 54 বছরে অনেক গেল, অনেক আসলো, কেউ সমাধানের পথ খুঁজে পাই নাই। আমাদের সম্মানিত আমিরে জামাত 2টা ডিপার্টমেন্টের, কৃষি মন্ত্রণালয় আর শিল্প মন্ত্রণালয়, 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব উনি পালন করেছেন। আমি ওনার একজন হুইপ হিসাবে ওনার সাথে ছায়ার মতো ছিলাম। আমি ওনার থেকে এত বেশি শিখেছি, আমার মনে হয় আমার জীবনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমি আমাদের সাবেক আমিরে জামাত অধ্যক্ষ আমাদের মওলানা মতিউর রহমান নিজামের কাছ থেকে যা শিখেছি, আমার মনে হয় আমি কারো কাছ থেকে এত বেশি শিখি নাই। আবার ওনাকে আমি 1970 সাল থেকে ছাত্র নেতা নাজেমে আলা ইসলামী জমিয়তে তালাবা পাকিস্তান এবং ইসলামী ছাত্র সংঘের, উনি এত সুন্দর ছিল, পরে তো একটু বালকি হয়ে গেছিল, দেশের সমস্যা বুঝেছিল উনি। তাই শিল্প মন্ত্রণালয়ে আমাদের সম্মানিত এই আদনগরে বিশিষ্ট শিল্প, এই যে মাদ্রাসাটা দিয়েছে, উনি একটা হসপিটাল করেছে, 80,000 মানুষকে পরিচালনা করছে। এই জন্য আমরা জামাত ইসলামীরা আমাদের সম্মানিত নায়েব আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনি গত পরশুদিন স্পষ্ট ঘোষণা করেছে, যারা সৎ, যারা দেশপ্রেমী, যারা দেশের অর্থনীতির চাকাকে ঘুরিয়ে দেন, এইরকম যারা শিল্পপতি আছেন, আমরা তাদেরকে বাংলাদেশের মন্ত্রীদের চেয়েও বেশি মর্যাদা দিয়ে তাদেরকে ভিআইপি হিসাবে আমরা তাদেরকে চিহ্নিত করব এবং তাদেরকে মূল্যায়ন। সেই হিসাবে আমরা 3টা, আমি গতকালকে থেকে বলেছি, আমি এখন প্রতিষ্ঠানের নাম বলতেছি না, 3জনকে আমরা বাছাই করেছি যাদের কোনো ব্যাংক লোন নাই, যারা ব্যাংক লোন নিয়ে খেলাফি করে নাই। বাংলাদেশের 3টা প্রতিষ্ঠান এখন আমাদের জামাত ইসলামের দৃষ্টিতে, এইভাবে করে যত ব্যবসায়ী আছে, সেই ছোট ব্যবসায়ী হোক, এবং আমাদের এই যে আপনাদের এইখানে বিশাল একটা কাঠ শিল্প, ফার্নিচার শিল্প, এটা তো একটা বিশাল জগৎ। এই ফার্নিচার শিল্পের এই জগৎটাও যদি আমরা কন্ট্রোল করতে পারি, বিদেশে আমরা ফার্নিচার দিতে পারি না, মালয়েশিয়া থেকে যদি ফার্নিচার আমরা ইম্পোর্ট করি, তাহলে আদুনগর থেকে আমরা কেন ফার্নিচার মালয়েশিয়া এক্সপোর্ট করতে পারবো না, থাইল্যান্ডে এক্সপোর্ট করতে পারবো না, সিঙ্গাপুরে এক্সপোর্ট করতে পারবো না, চায়নাতে এক্সপোর্ট করতে পারবো না, জাপানে কেন এক্সপোর্ট করতে পারবো না, জার্মানিতে কেন এক্সপোর্ট করতে পারবো না, ইন্ডিয়াতে কেন এক্সপোর্ট করতে পারবো না? এই বিষয়গুলো এখন আমাদের আগামী যে নিজের পার্লামেন্ট মেম্বার হবে তাদেরকে চিন্তা করতে হবে। পার্লামেন্ট মেম্বার মানে হইচই করে বক্তৃতা দেওয়া, এই দেশের রাজনীতিটা হলো মারি গেলেইম, হারি গেলেইম, খবরদার, আর নামে সাইনবোর্ড নবী দিনে হসপিটাল দখল ঘুরে গেলেই, এই হচ্ছে রাজনীতি। আপনারা দেখছেন না, একটা সাইনবোর্ড দেয় নাই, এটার জন্য যা গালাগালি, নাম কেন নাই, আরে বেড়া খাটিয়া দিয়ে কোন হসপিটাল করে গিয়ে তোমার নামকে আঁকতে দিয়া হতো। যেমন আমি এখন চিন্তা করেছি, আমার নামে আগামী দিনে যদি আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ায় এবং আপনারা ঐক্যবদ্ধভাবে যদি আপনাদের খাদেম হিসাবে আগামী দিনে নির্বাচন হল, কোন রাস্তায় আমার নামে আমি নেম প্লেট দেব না। কারণ সে রাস্তার টাকা তো জনগণের টাকা, এটা তো সরকারের টাকা। আর শাহজাহান শুধু বদিনিয়া টিয়া তো আর কি করো, তো আমি টিয়া দিয়ে রাস্তা করবি রে, তো আর নাম কিনে দিয়া হতো। বরংশ আমি মনে করি যারা নাম দেবে তাদের বিরুদ্ধে আমি পার্লামেন্টে একটা আইন করব। যেমন আমি পোস্টমার্টাম অ্যামেন্ডমেন্ট বিল, বেগম খালেদা জিয়া আজকে তো উনি অসুস্থ, আজকে উনি ওনার জন্য আমি দোয়া করতেছি, আমি পরমভাবে শ্রদ্ধা করি ওনাকে, আসলে এত শ্রদ্ধা করি বলার মতো না। উনি বাংলাদেশে আমার মনে হয় এইরকম কোন রাজনৈতিক নেতা যার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, একটা জায়গা নাই, একটা বিল্ডিং নাই, ফুরাবাইলের অজ্ঞা এমপি তুল বরতারার বাড়ি, খুলশির বাড়ি, এখন তো যা শুনি ওরে সুবাহান আগে জিবে 80,000 এমপি, এবার অ্যাকাউন্টের মধ্যে যা চেয়ে এখন পুরি দিয়ে ওর বই তো আর বাইজি মলা মুবিল সদর বাইয়া, এবার বোর্ড মধ্যে যে সোনা পাইয়ে
রুফা ভাইয়ে ও বাজিরে আয় একটু কিছু রয়েছে আসাদুল্লাহ ভাইয়ের দিবার চেষ্টা করি ওর পাইছি কারণ ওর বা মৌলানা মুলুক সিদ্দির বন্ধু আছে। তো আজকে আমাদের দেশে আমি আসলে বড় আশ্চর্য হয়ে যাই, আজকে আমাদের এমপিরা একটা আইন পাস করতে পারে নাই। এই যে 18 বছর এমপি যারা ছিলেন একটা আইন পাস করতে পারে নাই, এটা কি? অথচ আমি 2001 সালে পোস্টমর্টম অ্যামেন্ডমেন্ট বিল অর্থাৎ ময়না তদন্তের অধিকতর সংশোধন কল্পে 1886 সালে ব্রিটিশ আইনকে পরিবর্তন করে পুরুষদেরকে পুরুষেরাই ময়না তদন্ত করবে, মহিলারা মহিলাদেরকে ময়না তদন্ত করবে। কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলে মালিকেরা যদি ময়না তদন্ত করতে না চায়, তাকে ময়না তদন্ত ছাড়া লাশে জানাজা পড়ে লাশ দাফন করার জন্য তাকে পারমিশন দিতে হবে। অথচ আইন না থাকার কারণে কেউ অ্যাক্সিডেন্ট হলে এডিএম এর কাছে দৌড়ো, ডিসির কাছে দৌড়ো, শাহজাহান চৌধুরীর কাছে দৌড়ে এই 1 বছরে কত অ্যাক্সিডেন্ট আপনাদের দোয়ায় উইদাউট পোস্টমর্টম আমি তাদেরকে দাফন করার জন্য ব্যবস্থা করেছি। এই কাজটা বেশি করত আমিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শাহ আলম খান সাহেব, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। উনি এই ব্যাপারে বড় কঠোর ছিলেন। এই রাজপথে কক্সবাজারের মধ্যে আমি এইটার অ্যাক্সিডেন্টের জন্যই একটা ট্রমা সেন্টার করেছিলাম। রাত অনেক হয়ে গেছে, আপনারা দোয়া করবেন। আমাদের দেশটা আসলে মানে আমরা একটা কলোনিয়াল দেশের, আপনারা কিছু মনে করবেন না, কলোনিয়াল দেশের মানসিকতা নিয়ে আমরা গড়ে উঠেছি। অর্থাৎ আমাদের মধ্যে স্বাধীন সার্বভৌমত্বতা এবং আমাদের মধ্যে একটা মানসিকতার দিক থেকে আমরা যে একটা স্বাধীন জাতি এবং আমাদের যে একটা মানবিক মূল্যবোধ আছে, আমরা যে একটা নাগরিক অধিকার আছে, আমরা সেটা ভুলে গেছি। যেমন আপনারা এখানে মনে করেন বাজেট মানে সরকার বিদেশ থেকে টাকা আনে, না, বাজেট তো আপনার টাকা। আপনি যে একটা কাপড় কিনলেন 2 গজ 250 টাকা করে 400 টাকা, ওই 400 টাকার মধ্যে 10টা টাকা সরকারের বাজেটে যায়। আপনি যে পেঁয়াজ কিনতেছেন সেখানে 25 টাকার 2 কেজি পেঁয়াজ কিনলেন 50 টাকায়, 2 টাকা সরকারের বাজেটে চাই। আপনি চিনি কিনলেন, লবণ কিনলেন, পেঁয়াজ কিনলেন, রসুন কিনলেন, আদা কিনলেন, দালচিনি কিনলেন, লং কিনলেন, এলাচি কিনলেন, এই যে ফার্নিচার এত বড় শিল্প, এইখান থেকে বিশাল একটা টাকা বাজেটে চলে যাচ্ছে। আমরা এখানে সম্মানিত মাদ্রাসার ছাত্ররা আছেন, আমরা যারা রাজনীতি করি তারাও মনে করি বাজেট মানে আরা যারা পাওয়ার যাই তারা বদিনা টিয়া, অথচ আরা বদিনা টিয়া না, বড় বাজেট টিয়া আরা এমপি হচ্ছে। অর্থাৎ আপনারা যা টাকা দেন আমরা আপনাদেরই চাকর, আমরা আপনাদেরই সেবক, আমরা আপনাদের টাকা নিয়েই আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। আমরা একজন কৃষকের চেয়ে অধম। একজন কৃষক তো সে কাজ করে সারাদিনের বেতন, সে দৈহিক পরিশ্রম করে সে স্বাধীনভাবে। এই জন্য আমেরিকাতে একজন শিক্ষকের যেই মর্যাদা, একজন কৃষকের যেই মর্যাদা, একজন শিল্পপতির যেই মর্যাদা, একজন শ্রমিকের যেই মর্যাদা, তার জীবনের টোটাল গ্রান্তি। একজন শ্রমিকের মেডিকেল কার্ড আছে, একজন শ্রমিকের তার ছেলে ফেলে লেখাপড়ার জন্য কার্ড আছে, এবং তার যেই ছেলে ফেলে হবে তার টোটাল ব্যয়ভার কানাডাতে। আমি সবসময় যোগাযোগ করি, এই কানাডাতে আপনার একজন শিশু জন্মগ্রহণ করলেই বাপ সমস্ত দায়মুক্ত। ওই ছেলের চিকিৎসা, ওই ছেলে বড় হওয়া পর্যন্ত তার নিরাপত্তা এবং তার ইন্স্যুরেন্স, তার লেখাপড়া এবং তাকে বাসা থেকে স্কুলে নিয়ে যাওয়া টোটাল দায়িত্বটা সেইখানে কানাডাতে সরকারের। আর আমাদের দেশে সরকারের কোনো দায়িত্ব নাই, চিকিৎসার দায়িত্ব নাই, শিক্ষার দায়িত্ব নাই। এই জন্য আমি আমাদের প্রোগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত আমাদের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার ভাইয়ের কাছে প্রস্তাব রাখলাম, এই যে আপনারা এত বড় সম্মেলন করছেন, এতগুলা টাকা খরচ করলেন, এখানে যে আসলো, আপনারা আজ পর্যন্ত শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের শ্রমিক ভাইদের জন্য একটা মেডিকেল কার্ড করতে হবে, এই দাবিটাও আপনারা দিতে পারলেন না। আপনারা এই দাবিটাও কমপক্ষে ইঞ্জিনিয়ার গভর্নমেন্টের কাছে আপনারা দিতে পারলেন না। একজন শ্রমিককে যদি বছরে বেশি না 2000টি টাকা মেডিকেল কার্ডে দেওয়া হয়, তাহলে আমাদের বাজেটের কত টাকা যাবে? আজকে সেভাবে আমাদের কোনো চিন্তাই হচ্ছে না। এই জন্য আমার ভাই শহীদ, আমি ওনাকে বলেছি আপনি আমার একটা ফাইল দিন। আমরা এই বন্দর শ্রমিকের ব্যাপারে আমার এত অপরাধ, আমি বললাম যে আদুরিয়া কায়ন করার জন্য
আমাদের মালিকানাটা আমাদের থাকতে হবে। ওরে বাপরে বাপ, দুবাই বন্দর যারা কন্ট্রাক্ট নিছে তারা আমারে এমন ভাবে দুরা বাড়িয়ে ফার্ম বাজ্যে, আরে শেষ পর্যন্ত সিটা অংশ আর কি বলে যে অবস্থা গুলো আমি বললাম যে বন্দরের মালিকান আর তাইও ইনভেস্টমেন্ট বিদেশে গড়ো কোনো অসুবিধা নাই, ওনারা দেখবো নাই আমার দুবাইওয়ালা যারা ইয়ানা কন্ট্রাক্ট বুঝে শেষ পর্যন্ত দিটারা আর কি বলে হয় ন পারে দে না হলো রিস্কে বাজ্যিয়ে মানিতে দেবেন। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এত ভাই যারা আর শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাই একটু চিন্তা করে, আমরা লোহাগাড়া উপজেলা ছাড়াই এইখানে ট্যাক্সি ড্রাইভার আমরা যা শুনেছি আওয়ামী লীগের আমলে এইখানে যারা সিন্ডিকেট ছিল ইটারা শুধু ট্যাক্সি ড্রাইভার ওরা টিয়া দিয়ে ইটারা সংসার চালাই, একজন দুইজন লোক মোটর সাইকেল চালিয়ে বহুজনে কার কিনে দিলে। এখন ট্যাক্সি ড্রাইভার হন এটা তো সানাহার হন, পুলিশ হলে হওয়াকার এ পুলিশ হলে হোক দিয়া ইয়ার এখন এটা বাইরে যদি এনে বাইরে পুলিশ কালি আর বিরুদ্ধে স্টেটমেন্ট তোমারা পুলিশ হলে যা সাদাবাজি করো আওয়াজ দিয়ে এই খোঁজার মতো জিও সাদাবাজি। এই যে বট্টলিয়া স্টেশন নাম আর ড্রাইভার হলো এরে আর ট্রাফিক করে যারা আছে যারা কে তোমরা সরকারি বেতন নহ তোমরা এইভাবে একখান ট্যাক্সি তো 3000 টিয়া এটা আবার সারাই জানলা কাঠ একখান আল্লাহর মেহরবানি আর ভাই চেয়ারম্যান সাহেব ইয়ানোর উদ্যোগ লইয়ে কি বলে হয় সমাধান করি। এখন নাকি আর নাজিম ভাই শহীদ ভাই বেগুনে মিলি ট্যাক্সি অলতুন জিবা সাঁদা লইতেও ইবা বন্ধ করে দিই। আমাদেরকে তো এইভাবেই উদ্যোগ নিতে হবে, আপনাদেরকে এইভাবে কাজ করতে হবে। দোয়া করেন, আরো সম্মেলন ইনশাআল্লাহ হবে। তো আশা করি আমি শহীদ ভাইকে অনুরোধ করব আমাদের উপদেষ্টা আমাদের উপজেলা আমির সাহেব শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সংগঠনটা আমরা রাজনৈতিকভাবে আমাদের জামাত উপদেষ্টা, কিন্তু এটা আলাদা অর্গানাইজেশন, এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটি ডিপার্টমেন্ট, এটা একটা আলাদা তাদের সত্তা নিয়েই তারা কাজ করে, এটা জামাত থেকে কন্ট্রোল করে না, তারা নিজেরাই নিজেদের পক্ষ থেকে জামাতের কর্মসূচি তারা প্রণয়ন করবে। এটাই আমি মহানগরীর উপদেষ্টা আনছিলাম। আমি মহানগরীতে আমার ভাই শহীদ যারা জানে আমি যেইভাবে করে 5ই অগাস্টের পরে ট্যাক্সিদের সম্মেলন করেছি, আমি আমাদের সেই কালের পরিবহনের যারা কর্মচারী তাদের সম্মেলন করেছি, পরিবহনের ড্রাইভারদের সম্মেলন করেছি, বন্দরের শ্রমিকদের সম্মেলন করেছি, রেলওয়েদের আমি সম্মেলন করেছি, দোকান কর্মচারীদের সম্মেলন করেছি, 16টা পেশার মানুষদের সম্মেলন শ্রমিক কল্যাণ ফেডারেশনের গত অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে আমি করেছি। সেপ্টেম্বর মাস হইল গঙ্গি এর ফরজ বন্ধ হয়ে আরোগ্য চালু নেই। শহীদ ভাই অনেক একটা গরু আয়তো অনারে আসছি খাদেম হিসাবে অনেক এইভাবে করি ব্যাগগুলো লই আলাদা আলাদা সম্মেলন করুন, তারার অবস্থা বুঝুন। আল্লাহ যদি আর পার্লামেন্ট নির্বাচন অনারা খাদেম হিসেবে নির্বাচিত করি তাহলে পার্লামেন্টের খনিকারা হতা হতে এক আয় করে নিল আল্লাহ যদি বাঁচা যাবে। এই অবস্থা ব্যাগগুলো আরো দোয়া করে দেন, ব্যাগগুলো দোয়া করে দেন। আজকের এই সম্মেলন সফল হলো। আপনারা এখানে যারা আমার শ্রমিক এসেছেন ছাত্র বন্ধুরা একটু চিন্তা ভাবনা